আমন্ত্রণ ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস কেমন হলো ভোট যুদ্ধ পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। দেখছিলেন সংবাদ শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান এবং অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর এম আকাশ। দুজনকে স্বাগত, ধন্যবাদ, কৃতজ্ঞতা। শুরুতেই আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। শুরুটা বদিউর রহমানকে দিয়ে শুরু করতে চাই। এই নির্বাচন, বিগত 18 মাসের শাসন, সবকিছু নিয়ে বিভিন্ন জায়গায় অনেক কথা বলেছেন আপনি। আরও শুনতে চাই আপনার কাছ থেকে, নির্বাচনটা হলো সার্বিক দিক বিবেচনা আপনার কাছে মনে হচ্ছে কি একটা ঐতিহাসিকের কাছাকাছি একটা নির্বাচন হয়েছে? সুষ্ঠু, সুন্দর, ঝগড়া বিবাদ নাই, তেমন কোনো মানুষ মারা যায় নাই মনে কি হচ্ছে? কারণ নির্বাচন কমিশন বলছে এটা ঐতিহাসিক। গোয়ালার দুধ গোয়ালা কখনো খারাপ বলে না। আমাদের নির্বাচন কমিশন কোনো সময় তাদের কোনো নির্বাচনে খারাপ হয়েছে বলে নাই। এমনকি যখন 2014 নির্বাচন হইল, রকিব কমিশনের সে সময় 153 বিনা ভোটে হলো না, সেটাও ভালো নির্বাচন একদম। আবার 18তে রাতের ভোট হইল, সেটাও ভালো নির্বাচন না করেন নাই তো নুরুদা তখন এখন জেলে বোধ হয়। তো সেদিক থেকে নির্বাচন কমিশন এরকম বলতেই পারে, আমারটাও আমি খারাপ বলবো না। কারণ আমাদের নির্বাচন কমিশনের নিজেরটা নিজে ঢোল বাজাবে। আর এইসব ক্ষেত্রে আমরা সবসময় বলি যে আপনাকে বড় বলে বড় সেই হয়, সেই হিসেবে এটা হবে। তবে ওই 14, 18, 24 এইগুলোর চাইতে তো অনেক ভালো নির্বাচন হয়েছে। আমি নিজে আউট অফ মাই ওন কিউরিসিটি বিভিন্ন কেন্দ্রে ঘুরি, যাই। তাতে এইবার আইন শৃঙ্খলা বাহিনী যে একটা চমৎকার ভূমিকা পালন করেছে, এটা প্রশংসনীয়। দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট। আমার বাড়ির ওয়ালের অ্যাডজাসেন্ট হইল আমার ভোট কেন্দ্র, আমার স্ত্রীটা দূরে পড়েছে। তো আমাদের সেখানেই রাস্তার উপরে অনেকে ওই এজেন্টের সামিয়ানা ঘর করেছে না, বাস দেখা গেল যে আর্মির একটা জিপ আসলো, সাথে 2-3টা গাড়ি আসলো, বললো যে এখানে তো এটা থাকতে পারবেন না, 400 গজ দূরে। আর সাথে সাথে ফটাফট ছুড়ে গেল। হ্যাঁ, তাহলে এই একটা জিনিস আমি দেখলাম। দ্বিতীয় জিনিস ছিল, আমি কেন্দ্রগুলোতে যেটুক দেখেছি, আগে যেভাবে একজনের ভোট একজন দিয়ে ফেলেছে, সেই জাতীয় ঘটনাটা এবার ঘটেনি। আমি ডেলিভারিটলি একটু দেরি করে গেলাম, আমার বাসার বারান্দার থেকে আমি দেখতেছি কিউ কতটুকু হচ্ছে, সেটা দেখে গেলাম। প্রথমবার গিয়ে আমি আধা ঘন্টা দাঁড়াই থাকলাম, কারণ খুব স্লো হচ্ছিল আর কি। ওখানে 6টা বুথ আছে, 6টা লাইন করেছে। 6টা লাইনের মধ্যে 3টা লাইন বেজয় ভিড় আর 3টাতে কম। কিন্তু প্রিসাইডিং অফিসার এবং যারা ছিল তারা খুব হেল্পফুল ছিল। যেই লাইনটাতে লোক বুথে খালি হলো, সাথে সাথে ডেকে নিয়েছে। আমি প্রথম আধা ঘন্টায় পারি নাই, পরের বার আমার 1 ঘন্টা 8 মিনিট সময় লেগেছে, কারণ স্লো ছিল দিয়েছি। আমি গ্রামে খোঁজ খবর নিয়েছি। সেখানে সবচেয়ে মজার জিনিস ছিল, আমার এক ভাগ্নি বললো যে মামা, আমি তো এই জীবনে গত এত বছর 18-19 বছর ভোট দিতে পারিনি। আমি যখনই কেন্দ্রে গিয়েছি বলছি আমার ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। আবার একবার তো আমাদের বাড়ি সব আগে বলেছে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, আপনার কষ্ট করা লাগবে না, বাসায় ফুর্তি করেন থাকেন। তো এইবার সে খুশি ভোট দিয়েছে। আর পোলিং এজেন্ট ছিল, ভোটে কাজ করেছে, এবং কয়েকজনের সাথে আমি গ্রামের ঢাকারটা তো আমি দেখেছি, কথা বলেছি। বললাম যে কী ব্যাপার, এবার প্যাকেট ট্যাকেট, বলে যে কেউ দিতে চেয়েছে কিন্তু আমরা নেইনি, কারণ প্রত্যেকে নিজেরটা নিজে খেয়েছে কষ্ট করে, ওটা হয়নি। তার মানে আপনার কথার সূত্র ধরেই কিন্তু আমি বলতে পারি সার্বিক দিক বিবেচনায় ঐতিহাসিক না হলেও কাছাকাছি ভালো হয়েছে। ওটা ঐতিহাসিক হয় না কেন, আমি একটা স্ট্যান্ডার্ড, আমি একটু এই জায়গাটা আসবো, আমরা একটু এম আকাশের কথাও শুনতে হবে, কারণ অবজারভার বলি, রাজনৈতিক বিশ্লেষক বলি, নিজেও ভোটার, আপনারা ভোট দিয়েছেন নিশ্চয়ই, সেই জায়গাটা যাব। একটু কয়েকটা বিশ্লেষণ একটু করে আপনার কাছে আসি, কারণ এবারের নির্বাচনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী হেরে গেছেন, আপনি খেয়াল করে থাকবেন। ঢাকাতেই যদি আমরা চিন্তা করি, ময়মনসিংহে একে কেন্দ্রীয় নেতা ইমরান সালেহ প্রিন্স, তিনি হেরে গেছেন জামায়াতের স্বতন্ত্র প্রার্থীর কাছে, তারই দলের একজন স্বতন্ত্র প্রার্থী। পাশাপাশি ঢাকা ভোটের সংখ্যা, বিএনপির ইমরান সালেহ প্রিন্স পেয়েছেন 1,736 ভোট, আর যিনি জিতেছেন সালমান ওমর, তিনি পেয়েছেন 1,07,241 ভোট। যদিও ভোটের ব্যবধানটা খুব কম, একেবারেই খুবই কম, তারপরেও হারা যেতে 1 ভোটের ব্যবধানে হলেও
হেরে যাওয়া এবং জিতে যাওয়ার ঘটনাটা সেখানে ঘটেছে। সেই জায়গাটায় এই শুধু এটা না, আরও যেমন গোলাম পরোয়ার হেরে গেছেন, গোলাম পরোয়ার জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল, তিনি হেরে গেছেন। ঢাকায় আমিনুল হক, যিনি বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, তিনি হেরে গেছেন। এরকম অনেকগুলো নাম আমরা বলতে পারি। এটার পিছনে কি কারণ বলে আপনার মনে হয় এম এম আকাশ? ব্যক্তিগতভাবে হেভিওয়েটরা যদি হেরে যায়, তার মানে ওই দল নির্বাচনকে প্রভাবিত করতে পারেনি। মানে আগে যেরকম হতো যে হেভিওয়েট কেউ ক্যান্ডিডেট থাকলে সেই দল তাকে জান প্রাণ দিয়ে জেতানোর চেষ্টা করত, এবং যদি অর্থ, মাসল এবং ম্যানুপুলেশনের প্রয়োজন হতো সেটা তারা করতে পারত। প্রশাসনকে ম্যানুপুলেট করতে পারত, অর্থ দিয়ে ভোট কিনে নিতে পারত, আর কিছু না পারলে মাসলম্যান দিয়ে ভোট কেন্দ্র দখল করতে পারত। এবার অর্থ দিয়ে করে থাকতে পারে, কিন্তু উনি যেমন বললেন যে সাধারণ মানুষ বলেছে যে অর্থ দিয়েও আমরা অতটা কুপকাত হইনি, এটা যদি সত্য হয়ে থাকে। পোলিং এজেন্টের কথা বলেছেন, পোলিং এজেন্ট, ও আচ্ছা, ভোটারের কথা বলি। সাধারণ ভোটারদের ক্ষেত্রে অর্থের প্রভাব থাকতে পারে, কিন্তু মাসলম্যান দিয়ে ভোট কেন্দ্র দখল করে নিজের হেভিওয়েট প্রার্থীকে জেতানো, সেটা এবার সম্ভব হয়। এবং প্রশাসনিক ম্যানুপুলেট করে জিতানো গেলে তো জিততই, সুতরাং সেটাও সম্ভব হয়নি। সুতরাং আমি বলবো যে নির্বাচনে ওই দুটো জিনিস অতীতে আমরা যেই মাত্রায় দেখেছি, এখানে সেই মাত্রায় এবার হয়নি। এই কারণে এত কম ভোটের ব্যবধান সত্ত্বেও একজন হেরে গেছে। জি, মানে এই কম ভোটের ব্যবধান থাকলে বাকিটুক ওটা দিয়ে করে ফেলা খুব সহজ সুযোগ ছিল, থাকলে সুযোগ ছিল, হ্যাঁ। করে ফেলা যেত। আমার একটা হাইপোথিসিস হলো যে সেই সুযোগটা হয়তো এবার ছিল না। কিন্তু নির্বাচনের সার্বিক দিক বিবেচনা আপনার কাছে কি মনে হয় এবার সুষ্ঠু ভোট হয়েছে? নির্বাচনে এবার মানে যেই জিনিসগুলো দেখে আমরা অতীতে নির্বাচন সম্পর্কে একটা তিক্ত বিরক্ত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধানে গিয়েছিলাম, সেই জিনিসটা, সেই ধরনের তিক্ত বিরক্ত ঘটনা এখন এবার হয়নি। কিন্তু এবার এটা অন্যভাবে বিতর্কিত হয়ে গেছে। একটা হলো যে নির্বাচনের আগেই একটা প্রধান দল আওয়ামী লীগকে নির্বাচনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। এখন আওয়ামী লীগের ভোটারদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা, যারা অপরাধী নয় তারা নিরাপদে ভোট দিতে পেরেছে কিনা, সেই প্রশ্নটা আছে। আরেকটা হলো যে মামলা করে, মব করে, খুনের মামলা দিয়ে অনেক লোককে ভিতরে ঢুকিয়ে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকারও কিন্তু খর্ব করে ফেলা হয়েছে। ইনক্লুসিভনেসটা, এবং যেটা কিন্তু জাতিসংঘের রিপোর্টে ছিল, জাতিসংঘের যে তদন্ত হয়েছিল এই 5ই জুলাইয়ের পর 15ই অগাস্ট পর্যন্ত, 15ই অগাস্ট পর্যন্ত একটা রিপোর্ট তারা করেছে, যেখানে তারা 1400 জুলাই থেকে 1400 লোকের হত্যার হিসাব আছে। সেখানে তারা কিন্তু ওই রিপোর্টে রিকমেন্ড করেছিল যে একটা ট্রুথ কমিশন করে, একটা পরস্পরের সঙ্গে আলোচনা করে, সাউথ আফ্রিকায় যেরকম হয়েছে সেইভাবে একটা রিহ্যাবিলিটেশন করে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সেটা কিন্তু হলো না, সেটা শেষ পর্যন্ত করা গেল না। সুতরাং আরেকটা প্রশ্ন এসে যাবে এই সূত্রে যে তাহলে ভোটারদের ক্ষেত্রে ওরকম কোনো বাধা বিপত্তি ছিল কিনা, যেহেতু ভোটের শতাংশ এবার হচ্ছে প্রায় 59%, কিন্তু শাহাবুদ্দিনের আমলের ভোটটা হয়তো 70 বা এরকম শতাংশ হবে। তাহলে 10% যে একটু কম হলো, সেটা কারা? এই ধরনের প্রশ্ন এখনো থেকে গেছে, থেকে যাচ্ছে। আর গণভোট নিয়ে অনেক বিতর্ক আছে। জি, আমি সেই জায়গাটা আসবো। ডক্টর বদিউর রহমান, সেই যে প্রসঙ্গক্রমে যেটা আসলো 60%, প্রায় 60%, 59.44, সেই জায়গাটায় আমার তো মনে হয় ব্যাপক, মানে যে অবস্থা, যেটা এম এম আকাশ বললেন যে একটি দলের অনেকদেরকে মামলা দেয়া হয়েছে, তারা পলাতক, একটি দলের লোকজন হয়তো ভয়ে ভোট কেন্দ্রে যায়নি, তারপরেও 60%, ইটস এ হিউজ, তাই মনে হয় না আপনার কাছে? তা মনে হয় না। তার কারণ ইউনূস সাহেব যেটা বলেছিলেন যে বিশ্বের একটা সেরা নির্বাচন হবে,
ওই রকম বলার পরে এইটুক তা মনে হয় না। আর যেটা বলা হয়েছে ফেয়ার ইনক্লুসিভ, হ্যাঁ, এইসব ইনক্লুসিভ তো হয়ইনি। কারণ এখন যাদের মধ্যে ভোট হইল এরা কারা? এরা এক দলের লোক, একই সরকারের মধ্যে বাজাজ ছিল, বাজাই ছিল। বাংলাদেশ জাতীয়তা দল এবং বাংলাদেশ জামাতে ইসলামী, এই দুই দল এক সরকার ছিল, এক দলে ছিল। এখন প্রতিদ্বন্দ্বী দল তো নাই। আপনি আলীকে বাদ দিলে, আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি ইলেকশন করেন তাহলে সেটা প্রতিদ্বন্দ্বী হয়নি। আপনি ইনক্লুসিভ করতে হলে তার অপরাধ আছে, মামলা করবেন, শাস্তি দেবেন, হ্যাঁ, ভাসমান হিসাবে প্লট নিচে শাস্তি দিবেন, হত্যা করছে ফাঁসি দিবেন, সবগুলো বিচারে চলবে। কিন্তু দল আপনি তো প্রথম বলছিলেন যে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন না। তো এটা বলার পরে যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এরপরে ছেলেপেলেরা যখন যমুনার সামনে গিয়ে একটা ভেস্কি দিল তখন বললেন যে কায়দা করে যে কার্যক্রম নিষিদ্ধ করেছি, দল নিষিদ্ধ করি নাই। তো এক তো হইল নাচনে বড়ি, আরও হইল ডোলের বাড়ি। সরকার এটা বলার পরে ইলেকশন কমিশন কি করে দিল চট করে? সরকার বলল কার্যক্রম নিষিদ্ধ, তারা বলে দিল নিবন্ধন বাতিল। আপনি ভোটে আনেন তাকে, ভোট দিয়ে তাকে আপনি মূলই করে দেন, মুসলিম লীগ করে দেন। যেমন জাতীয় পার্টি ভোটে আসছে, এবার আসন কয়টা পাইল? একটাও না, একটা এখন পর্যন্ত একটা পাইনি না। তো আপনি এই জাতীয় পার্টিকে তো ব্যান করার জন্য চিৎকার করছিল অনেকে। ওই যে ছেলে পেলে মারামারি, তাদের অফিসে এরশাদের অফিস টফিসে ভাঙচুর করলো না, তো সেটা যদি করতো তাহলে আরেকটা বদনাম হতো। তো এদেরকে আপনি এটা করবেন কেন? আপনি যদি এত সাহসী ফেয়ার ইলেকশন দিবেন তাহলে আওয়ামী লীগকে আপনি কার্যক্রম নিষিদ্ধ কেন করতেছেন? অন হোয়াট অথরিটি? কারণ এটা তো বিপ্লবী সরকার না। আপনি কনস্টিটিউশনাল ওয়েতে শপথ গ্রহণ করেছেন, এই কনস্টিটিউশনে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা চেয়ে আপনি আপনার লেজিটিমেসি নিয়েছেন। আর আপনি তো প্রথমে রেফারেন্ডাম দেন নাই, 8ই আগস্ট কলমা পড়ার পরে শপথ নেওয়ার পর তো বলেন নাই যে আমি একটা রেফারেন্ডাম দেব যে আওয়ামী লীগকে ব্যান করবো কিনা বা আমি এই করবো কিনা, তা করেন নাই। এখন যাওয়ার আগে নিজের অস্তিত্ব এবং ক্রেডিট ওগারা ঠিক রাখার জন্য এবার বলতেছেন 1, 2, 3, 4 এটার জন্য, কারণ না হলে আপনার মান ইজ্জত থাকে না। অতএব এই নির্বাচন ঐতিহাসিক হয় নাই। ঐতিহাসিক হতে হইলে শাহাবুদ্দিন সাহেবের নির্বাচনে গতকাল বা পরশু দেখতেছিলাম এক জ্যেষ্ঠ সাংবাদিক, যারা সাংবাদিকরা তো সুবিধাবাদী থাকে বেশিরভাগ ক্ষেত্রে, তাই মনে হয় আপনার? সাংবাদিক আর ব্যবসায়ীরা বেশিরভাগ, কারণ এরা যখন যেদিকে ডোল ফিটে এক সময় যেটা বলছে পরে সেটা বলে না। বলতেছে যে শাহাবুদ্দিন সাহেবের ইলেকশনের সময়ও জনাদর্শিক বোধহয় মারা গিয়েছিল, এবার তো সেটা হয় না, অতএব এটা আরও ভালো। কিন্তু শাহাবুদ্দিন সাহেবের ইলেকশনের সময় সব পার্টি ছিল, কম্পিটিশন হয়েছে, মেজর স্টেক হোল্ডার একটা পার্টি বাদ দিয়ে আপনি ইলেকশন করে এটাকে ইনক্লুসিভ বলতে পারেন না। কেমন? আর যারা করেছে জামাত এবং বিএনপি, অর্থাৎ বাজাদ এবং বাজাই, এরা তো একই দল একসাথে সরকারে ছিল। এখন যে কোনো কারণে সুযোগ না থাকেতে ভাইয়ের সম্পদ বন্টনের মতো তারা আসছে। আর এখানে ট্যাক্টফুলনেস আছে। আপনার বাজাদকে তো আপনি প্রথম থেকে হাইলাইট করে ফেলছেন। তারেক সাহেব আসার পরে কি করলেন? তার জন্য যে রিসিপশন হইল, যেভাবে আর্মি কর্ডনিং করে নিয়ে আসলো, কি মনে হইল তখন? তা এটা নিয়ে আমার প্রশ্ন ছিল তখন, হুইজ হি? একটা দলের নেতা খোমেনির মতো বিদেশ থেকে আসতেছেন, যতই পপুলার হোক, তাহলে গোটা সরকার তাকে এভাবে হাইলাইট করেছেন। তার নিরাপত্তার ঝুঁকি থাকলে তার নিরাপত্তার ঝুঁকি হইলে আপনি ওখান থেকে তাকে এরকম করে আনছেন কেন? আপনি তো কর্ডনিং করে সোজা তার স্টেজে নিয়ে আসতে পারেন। সেটা তো আপনি প্রথম থেকে ট্যাক্টফুলি করছেন। যে আমি এটাকে তুলনা করি যে 10ই জানুয়ারি 72 মানে আপনার কথা অনুযায়ী, যেটা এখন একটা দল বলছে যে একটি দলের প্রতি প্রশাসন এক ধরনের ঝুঁকে পড়েছিল, এরকম একটা অভিযোগও আপনার পক্ষ থেকেও পাওয়া গেল, এবং আরো একটি দল জামায়াতে ইসলামী তাই বলছে। আপনি আমার জামাতের সাথে আমাকে ট্যাগ করেন না, ট্যাগ করছি না, অভিযোগ একটা দলের প্রতি ঝুঁকে পড়ে না। সরকার প্রথম থেকেই লন্ডন বৈঠকে আগে ওনার ইলেকশন পরে ছিল, কিন্তু যেই তারেক রহমানের সাথে কথাবার্তা হইল তখন তিনি সেটা মেনে নিলেন। ফেব্রুয়ারি ললিপপ ধরাই দিল। তারপরে তারেক রহমান সাহেবকে যেইভাবে রিসিপশন দেওয়া হইল, যে নজিরবিহীন অবস্থা করা হইল, তারপরে যাইয়া বাকি আরও একটা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যেরকম হাইলাইট করে হইলো, সবটা করে তো সরকার আগেই। আর দেশি বিদেশি আপনারা কি করছেন? এই ব্যবসায়ীরা কি করছেন? আপনারা জানেন, আপনার ব্যবসায়ীরা সাংবাদিকরা সবগুলো কি করলো? আগাম তারেক সাহেবের সাথে দেখা হচ্ছে,
তো এই জন্য আমি এর আগেই বলছি, ভোটের আগে, যে তারেক রহমান তো ক্ষমতায় এসেই গেছে। জি, একদম পরিষ্কার। আমি এক জায়গাতে আসবো আলোচনা, আমরা একটু আর কয়েকজনের একটু ভোটের ব্যবধানটা একটু দেখে নেব, আমাদের প্রাপ্ত ভোট এবং যারা বিজয়ী হয়েছেন তার মধ্যেও যে আমি যেটা বললাম, যারা হেভিওয়েটদের মধ্যে হাবিবুর রহমান হাবিব, তিনি হেরে গেছেন জামায়াত বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি বিএনপি থেকে ভোট পেয়েছেন 1,33,992 ভোট পাবনা 4 আসন থেকে, আর তার প্রতিদ্বন্দ্বী জিতেছেন আবু তালেব মণ্ডল জামায়াতে ইসলামীর 1,37,675 ভোট পেয়েছেন তিনি। আরও যেটা আছে খুলনা 2 আসনে নজরুল ইসলাম মঞ্জুর বোধহয় হারার ইতিহাস এই প্রথম, মানে আমি যদি ভুল না করে থাকি, আওয়ামী লীগ আমলেও কিন্তু উনি মেয়র হিসেবেও জিতেছিলেন। তিনি হেরে গেছেন বিএনপির ধানের শীষের প্রার্থী হয়ে 88,197 ভোট পেয়েছেন। আমরা হারিয়ে ফেলেছি, আবার চেষ্টা করবো তারটা দেখার। 88,197 ভোট পেয়েছেন, আর তার প্রতিদ্বন্দ্বী যিনি জিতেছেন শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল জামাতে ইসলামীর 93,789 ভোট পেয়েছেন। আমরা যেটা একটু আগে বলেছিলাম, জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, তিনি খুলনা 5 থেকে নির্বাচন করে হেরে গেছেন। তিনি পেয়েছেন 1,46,246 ভোট, আর যিনি জিতেছেন বিএনপির মোহাম্মদ আলী আসগার 1,48,854 ভোট। এরপরে আছে চাঁপাইনবাবগঞ্জ 3 হারুনুর রশিদ আগের এমপি এবং তার স্ত্রীর কারণেও তিনি খুব আলোচিত। উনি খুব ভালো পার্লামেন্টারিয়ান অবশ্যই। ধানের শীষ প্রতীকে বিএনপি থেকে চাঁপাইনবাবগঞ্জ 3 1,26,997 ভোট পেয়েছেন, আর জিতেছেন জামায়াতে ইসলামী নুরুল ইসলাম বুলবুল, তিনি পেয়েছেন 1,89,613 ভোট। ময়মনসিংহে 1 আসনে, সেটা শুরুতে আমরা দেখিয়েছিলাম, বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, তিনি পেয়েছেন 1,07,776 ভোট, আর তার সঙ্গে স্বতন্ত্র সালমান ওমর পেয়েছেন 1,07,241 ভোট। এই সংখ্যাটা মনে হয় আমি আগে বলেছিলাম একটু কম গুরুত্ব না, হাজারের একটা পার্থক্য আছে, 7,000-এর পার্থক্য আছে। আমাদের কাছে আর যদি কোনো প্রার্থীর কোনো রকম ডাটা থাকে আমরা একটু দেখাতে চাই। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন 1,17,495 ভোট, এবং তার সঙ্গে জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে দলের জুনায়েদ আল হাবিব, তাকে দেওয়া হয়েছিল, তিনি পেয়েছেন 79,927 ভোট। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের রুমিন ফারহানা ব্যারিস্টার, তিনি বিএনপি নেতা ছিলেন, তাকে বহিষ্কার করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। না, আমি ওই যে আপনি যেটা বললেন যে এই হেভিওয়েট প্রার্থীরা 2 দিকেই কিন্তু হেরেছে, মানে প্রধান প্রতিদ্বন্দ্বীর ওই দিকে জামাতও একটু কম ভোট পেয়ে হেরেছে, আবার বিএনপিও আবার কম ভোট পেয়ে, যেহেতু 2 দিকেই মানে হারছে, তার মানে কোনো একক দল এই নির্বাচনে মানে ম্যানিপুলেট করার ক্ষমতা রাখছে না। কিন্তু এর সঙ্গে তো আমি যদি বলি যে বিভিন্ন দলের নেতাকর্মীরা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কথা ডক্টর বদিউর রহমান বললেন, নেতাকর্মীরা কিন্তু ছিল, সারা রাত পাহারা ছিল আগের দিন। বিশেষ করে ঢাকা 8 আসনের খবর আমরা সারা রাত ধরে দিয়েছি, যে সেখানে বিভিন্ন আসন, বিভিন্ন কেন্দ্র দখলের চেষ্টা করা হয়েছে, কিন্তু দলীয় নেতাকর্মীদের বাধার মুখে পারেনি। এটাও একটা ব্যাপার ছিল, কিন্তু পাহারার বিষয়টাও ছিল। এখন পর্যন্ত এরা কেউ কিন্তু অভিযোগ করেনি যে নির্বাচন করেছে কি কেউ, নির্বাচন একদমই খারাপ হয়েছে এরকম কিছু না। আমি আমার নির্বাচনে হস্তক্ষেপ করেছে ওই পক্ষ, এই কারণে আমি কম ভোট পেয়েছি, এরকম অভিযোগ কেউ করেছে না। যাদেরটা দেখালাম তারা করেনি, কিন্তু ঢাকা 16 এবং 14 আসনে 2জন প্রার্থী বিএনপির, তারা করেছেন। ঠিক আছে, তাহলে ওই মানে যেগুলো করেনি কিন্তু আপনি দেখালেন তার মানে তারা মেনে কম ভোট, কারণ কেউই তো করলো না, সুতরাং দুজনই মেনে নিচ্ছে। যখন যিনি হেরেছেন তিনিও মেনে নেন, যিনি জিতেন তিনিও মেনে নেন, তখন আমরা বিতর্ক করার মানে এটা কিরকম হলো, ঠিক হলো কি না হলো, সেই অধিকার হয়তো আমাদের নেই, কারণ ওরা দুজন তো নিজস্ব স্বার্থে এটা পাহারা দেওয়ার কথা। একদম। ওই যে যেটা ডক্টর বদিউর রহমান বললেন, যে মিডিয়া, সাংবাদিক, ব্যবসায়ী, ইভেন প্রশাসন তারেক রহমানের আসার পর থেকে একটা দিকে ঝুঁকে পড়েছে, আপনি কি তাই মনে করেন? হ্যাঁ, আমি সেটা মনে করি। অনেক রকম মানে বায়াস টুয়ার্ডস তারেক ছিল, এটা তো সহজেই বোঝা যায়, কারণ ডক্টর ইউনূস চাচ্ছিলেন একটা সেফ এক্সিট, অর্থাৎ বাঘের পিঠে উঠেছি, বাঘের পিঠ থেকে আমি নামবো, বাঘ আমাকে খাবে না।
সেটার জন্য তার দরকার ছিল একটা নির্বাচন, এবং নির্বাচিত সেই সরকার মানে একটু গ্রহণযোগ্য হতে হবে। সেই জন্য তিনি পরিষ্কার বুঝেছিলেন যে আওয়ামী লীগের পরে সেকেন্ড পার্টি হচ্ছে বিএনপি, সুতরাং বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ছাড়া তার নির্বাচনে যাওয়া সম্ভব ছিল না। এবং তিনি তো প্রথমে শুরুতে এসে বলেছিলেন যে তার বিরাট সংস্কারের এজেন্ডা আছে, তার 3 বছর লাগবে, 3 বছর পর তিনি নির্বাচন দিবেন ইত্যাদি। কিন্তু তিনি এটাও চাচ্ছিলেন যে 3 বছর যে আমি সংস্কার করে নির্বাচন দিব, তখন আমি সেফ এক্সিট পাবো কিনা। বিএনপি তো তাকে 3 বছর দিতে চায়নি, বিএনপি বলেছিল নভেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। তখন উনি গেলেন লন্ডনে, ফিরে এসে তার বক্তব্য নিজেই তিনি গিলে ফেললেন এবং ফেলে বললেন যে আমি ফেব্রুয়ারিতে ইলেকশন দিব। ফেব্রুয়ারি থেকে এপ্রিল বলেছিলেন। হ্যাঁ, ফেব্রুয়ারি থেকে এপ্রিল, মানে তিনি তখন কি আলোচনা করেছেন এটা যতদিন আমরা জানতে না পারবো ততদিন কিন্তু অনেক কিছুই আমরা বুঝতে পারবো না। জি, ডক্টর বদিউর রহমান, সেই জায়গাটায় জি একটু যদি আলোচনায় করতে চাই, ওই জায়গাটাই থাকতে চাই যে আপনারা তো হ্যাঁ হতে পারে যে আমরা মিডিয়া বা সাংবাদিক, আওয়ামী লীগ নেই এখন, যে কোনোভাবেই হোক, যে কোনো কারণেই হোক। এখন পরবর্তী মানে ভোটের রেশিও যদি চিন্তা করি, 2018 তো বাদ দিলাম, ভোট হয়নি, 2008-এর কথা চিন্তা করি, তাহলে আওয়ামী লীগের খুব কাছাকাছি ভোট পেয়ে সেকেন্ড পার্টি ছিল বিএনপি। বিএনপিরই এখন ফলাফলটা সামনে আনার বা মানুষের কাছে জনপ্রিয়তার দিক থেকে সামনে, সেদিক থেকে ঝুঁকে পড়াটা স্বাভাবিক নয় কি? আপনার যেটা আমি বললাম, এই কয়দিন আগে ব্যবসায়ীরা ভোটের আগে তারেক সাহেবের সাথে দেখা করেছে, কেমন দল বেঁধে গিয়েছে না? এরা তো তার আগে কয়দিন আগে হাসিনার পতনে কিছুদিন আগে তাসেগা নিয়ে দেখা করেছে। তো এটা নিয়ে কঠোর হওয়ার কিছু নেই, কারণ আমি বলি ওয়ার, লাভ, বিজনেস অ্যান্ড পলিটিক্স, দেয়ার ইজ নো ইথিক্স। এইখানে জয়টা হইল আসল। সবাই মেকিয়াবেলি হইতে চাইবে যেভাবে পারে। আর ঢাকা 14 আসনের যে আপনি একজন প্রার্থী বিএনপি তুলি কেমন, সানজিদা ইসলাম ইঞ্জিনিয়ার তুলি, মায়ের ডাকনাকে ছিল, আর মীর কাসেম আলীর ছেলে আরমান, এই যে মীর আহমেদ বিন কাসেম, আহমেদ যে কাসেম আলী ফাঁসিতে যে ঝুলছে যুদ্ধাপরাধের জন্য, তার ছেলে। এখানে তো আমি ওইখানকার ভোটার, আমি তো সরেজমিনে দেখেছি, প্রত্যেক দিন অবজার্ভ করেছি। ওখানে জামাতের যে অর্গানাইজড প্রসেস ছিল, জামাতের যে টিম ওয়ার্ক ছিল, সেই তুলনায় সানজিদা ইসলাম তুলির কোনো টিম ওয়ার্কে আমি দেখিনি। আমি ডেইলি যখন মর্নিং ওয়াকে যেতাম মসজিদের পাশ দিয়ে, আলমদিনা মসজিদের পাশে, রুপালি হাউজিংয়ে বা এখানে, জামাতের এক পাশে 15-20 জন করে সবাই লিফলেট দিচ্ছে সারিতে, 20-30 জন সালাম দিচ্ছে। অথচ তুলির পক্ষে তো একবার শুধু দেখলাম কয়েকটা লোক আসলো নিচে, ওই দারোয়ানের কাছে দিয়ে চলে গেল, আর কোনো প্রচার নেই। মিছিল ভোটের মধ্যে যেটা হয়, হ্যাঁ, আগে তো কি দেহ কি পরিবেশ না কি বদল না, তারপরে গুণ বিচারি। তো সের মধ্যে মানুষের কাছে ইমেজ ক্রিয়েট করতে তো এটা সম্ভব হয় না। আমি যে কেন্দ্রে ছিলাম, আমি যেখানে ভোট দিলাম, সেখানেও এই ম্যাডাম তুলি কম পেয়েছে। তাকে দেখলাম একদিন শুধু একটা বড় মানুষের জন্মদিন উপলক্ষে তারা দাতব্য চিকিৎসালয় করলো ওই কেন্দ্রটাতে, আগের দিন বা পরের দিন, আগের দিন বোধহয়, এই সেখানে একটু এসে চলে গেল, কেউ সেলফি টেলফি উঠেল। কিন্তু জামাতের লোকজন তাদের মহিলার যে মিছিল দেখলাম যেভাবে করলো, আর আমি তো সবসময় বলি জামাত খুবই অর্গানাইজড, তারা ডাইহার্ট থাকে, কমিউনিস্টের সাথে অর্গানাইজড, অর্থ বলে তারা আছে, তারা কিন্তু লেগেছিল। ইভেন একটা রিটায়ার্ড দারোয়ান আমাকে 7 বার সালাম দিয়েছে, যতবার দেখা হয়, স্যার আমাকে একটা ভোট দিবেন। তা আমি রসিকতা বললাম, আপনি কি এমপিতে দাঁড়াইছেন? বলে স্যার আমার জামাতে এই ইয়ের জন্য দেবেন আর কি, কাশেমের জন্য। তো মানুষের কাছে তো এটা মুভমেন্টে চলে গেছে। ইভেন এত মুভমেন্ট ছিল আমাদের এই 2 নম্বর রোডের, 1 নম্বর রোডের জনগণ তাদের সমস্যা নিয়ে এর এমপি হওয়ার আগেই প্রধান অতিথি করে নিয়ে আসছে কথা বলার জন্য কাশেমকে। তো হবে না, দেখতে হবে তো। আপনি যাবেন না, ভোট চাইবেন, মানুষের পিছনে যাবেন না, সেটা গিয়েছে। একটু বেশি কনফিডেন্ট হয়ে গেছিল। এরা বেশি কনফিডেন্ট হয়েছে কিনা আমি জানি না, কি জন্য হইলো সেটা। আর সবচেয়ে বড় জিনিস হইল, যেহেতু আওয়ামী লীগ নাই, আলী না থাকাতে বাজাদ এবং বাজাই
তারা তো সাংঘাতিক রকমের ট্যাকফুল হয়েছে জি। সব কিছুতে, কখন কাকে দুললে কাকে সালাম দিলে কি হবে, সেদিক থেকে এটা দুর্বল ছিল। জি, একদম পরিষ্কার। আমি এই জায়গাটায় প্রচার প্রচারণার জায়গাটায় আসতে চাই, কারণ প্রচার প্রচারণা নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল, যেমন আমাদের কিন্তু কান ঝালাপালা ছিল মোটামুটি। যেই পরিমাণ মাইকিং হয়েছে এবার, সেটি মানে নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করতে পারেনি। কালার পোস্টারিং করা যাবে না, পোস্টার তো ছিল না, ব্যানার ছিল প্রচুর কালারফুল, 4 কালার, যেটা করার কথা না। সেগুলোর ব্যাপারেও নির্বাচন কমিশনে তেমন কোনো উদ্যোগ আমরা দেখিনি। প্রচার প্রচারণার দিক থেকে প্লাস নির্বাচন কমিশনের শক্ত অবস্থানের দিক থেকে কী অবস্থা দেখেছেন, সেগুলোর পাশাপাশি সামনের পরিকল্পনা, সামনে কিন্তু আরও খারাপ সময় অপেক্ষা করছে বলেই অনেকে বলেন, বিশেষ করে অর্থনীতি। দুজনেই মানে ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড, দুজনেই এনবিআর এর চেয়ারম্যান, অর্থনীতিবিদ। অবশ্যই আলোচনা করবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি দর্শক। বিরতি নিচ্ছে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবল কেমন হলো ভোট যুদ্ধ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল থেকে। সঙ্গে থাকবেন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস কেমন হলো ভোট যুদ্ধ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর বদিউর রহমান এবং অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এম আকাশ। দুজনকে আবার স্বাগত। যে প্রশ্নটি করে গিয়েছিলাম যে নির্বাচন কমিশনকে আমরা খুব একটা শক্ত হতে দেখিনি, কিন্তু মানে নির্বাচনের আগের দিন পর্যন্ত অন্তত, কিন্তু নির্বাচনের দিন আইনশৃঙ্খলা বাহিনী যে পরিমাণ অ্যাক্ট করেছে, এটাই সুষ্ঠু নির্বাচনের জন্য একটা বড় নিয়ামক হয়েছে। আপনার কি মনে হয়? হ্যাঁ, আমি তাই মনে করি। কারণ মানে কর্মী হিসাবে জামাতেরও অনেক কর্মী আছে, বিএনপিরও অনেক কর্মী আছে। তারা যদি বুঝতে পারতো যে আমরা মানে শক্তি প্রয়োগ করে ফলাফল আমাদের দিকে আনতে পারবো, তাহলে এইসব ক্ষুদ্র ব্যবধানের এলাকাগুলোতে তারা সেটা প্রয়োগ করতো আমার ধারণা। কারণ উনি বলেছেন যে পলিটিক্স অ্যান্ড এইসবের লাভ অ্যান্ড এর ক্ষেত্রে এথিক্স কাজ করে না। তো সেইটা করতো, সেটা আসলে উনি ঠিকই বলেছেন, সেটা করতো। কিন্তু সেটা তারা করলো না কেন? আমার মনে হচ্ছে যে করলো না এই জন্য যে তারা বুঝতে পেরেছিল যে এটার মধ্যে হাই রিস্ক আছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা এটা টলারেট করবে না। এবং সেটা এবার পরিকল্পনাও ভালো ছিল। 1 লক্ষ আইন শৃঙ্খলা, 1 লক্ষের উপরে শুধু সেনাবাহিনী, হ্যাঁ, আর সব মিলে 5.5 সেনাবাহিনীটাই আমি 9.5 লাখ, সেনাবাহিনীটাই আমি মনে করি আসল। কারণ ওটাকে সবাই ভয় পায়। বাকি ওরা তো আগে ছিল, কিন্তু তখন ওইটা কার্যকরী হয়নি। কিন্তু এখন ওই 1 লক্ষ সেনাবাহিনী আর বিজেপি, এটার কারণে আমার ধারণা এটা হয়নি। এটা একটা। আর আরেকটা হলো যে উভয় পক্ষই ভেবেছে আমি জিতবো। আগে থেকে কনফিডেন্স ছিল। আগে থেকে উভয় পক্ষ কনফিডেন্ট থাকলে, যে কোনো নির্বাচনে 2 পক্ষ কনফিডেন্ট থাকলে যে আচ্ছা ভোটাররা তো আমাকেই ভোট দেবে, তাহলে সে চিন্তিত থাকবে যে অপরজন যাতে বল প্রয়োগ না করে, ও চিন্তিত থাকবে অপরজন যাতে বল প্রয়োগ না করে। সুতরাং দুজনেই বল প্রয়োগ করবে না। জি, ডক্টর বদিউর রহমান, সেই জায়গাটায় মানে আমরা ইলেকশনের আগে, বিশেষত তফসিল ঘোষণার আগে থেকেই একটা জিনিস খুব শুনছিলাম যে জামায়াত ক্ষমতায় চলে আসবে, তারা কি করবে, ক্ষমতায় আসলে কাকে প্রধানমন্ত্রী করবে, নানা ধরনের কথাবার্তা। একটা সর্বশেষ কথা যদি বলে, 2008-এ সম্ভবত 7% ভোট পেয়েছিল সব কিছু মিলে। সেখানে 2026-এ এসে কত পার্সেন্ট ভোট তারা বাড়ালে তারা ওভার কনফিডেন্ট যে ক্ষমতায় আসবে? ক্ষমতায় না আসুক, জামাত কিন্তু কম আসন পায়নি, 68টা আসনে জিতেছে। এই উল্লম্ফনের পিছনে আপনার কাছে কি মনে হয়? কারণ হলো জামাত তো খুব অর্গানাইজড আগের থেকে। তাদেরকে যে ছাত্রলীগের ঢুকে তারা কত কাজ করছে বলছে না, তারা সিস্টেমেটিক্যালি ধৈর্য সহকারে আগায়। তাদের যে শৃঙ্খলা বোধ, এটা কমিউনিস্টদেরও নাই, এভাবে করে। তাদের দুটাই কিন্তু ক্যাটারবারিজ করে, কমিউনিস্ট এবং হ্যাঁ, কিন্তু কমিউনিস্টের চাইতে এরা বেশি ডিসিপ্লিন। তাদেরকে অর্থ নেই এই কারণে। কমিউনিস্টে তো ভাতে মরা, তারা কোনো সময় নিজের নিয়ম নীতিতেও থাকে না। কত কমিউনিস্ট আবার এদিক সেদিক চলে যায়, দেখলাম না। জামাতের অর্থবল আছে, তারা সেদিক থেকেও খুব স্ট্রং। জামাত তার কর্মী জেলে গেলে তার পরিবারের ন্যাক নজরে রাখে এবং বরণ ভূষণ দেয়। আমি তো এর আগে একবার বলছিলাম যে এক কর্মী জেলে যাওয়ার পরে তার মাকে জিজ্ঞেস করলাম, তোমার উপার্জনক্ষম ছেলেটাই তো জেলে। তো আমার বলে যে, চাচা আমার ছেলেটা আরও বেশি দিন জেলে থাকুক। কেন? ছেলে জেলে থাকার সময় তো আমরা আগের থেকে ভালো আছি, পার্টি সবটা দেখে।
কেমন জি। তারা এত ডিসিপ্লিন হইতে, তারা সেভাবে অর্গানাইজড হয়ে আস্তে 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 উঠছে। এবং সময় যদি উঠে মানুষ উঠতে, অয়ময় নাটকে আমরা কি দেখলাম? অয়ময় নাটকের মধ্যে জমিদারের জমিদারি কে কিনে ফেললো? ওই জেলে মাছ বিক্রি করে জেলে কিনলো না? সময় যখন মানুষ উঠে যায় তা হয়। জামাত অর্গানাইজ ছিল সিজন, কিন্তু জামাতের জয়ের বিষয় যারা বলে, এটা দুটো জিনিস বলা হয়তো সবসময়। আমি তো পাবলিকের সাথে বেশি মিশি, বাগানে হাঁটতে হাঁটতে বললে কেউ বলতো যে আলীর সরকার দেখলাম আওয়ামী লীগ, বাজাদের সরকার দেখলাম বিএনপি, জাতীয় পার্টির সরকার দেখলাম জাফা, জামাতের সরকারটা তো বাংলাদেশে একবারও দেখি নাই। ওদের দেখলে এটা একটা নতুন অভিজ্ঞতা হতো। এটা একটা ন্যারেটিভ ছিল এবার, এরা ছিল, ব্যাপক ছিল। নেগেটিভ ছিল। কিন্তু আরেকজন ইন্টেলেকচুয়াল পারসেপশনের পাবলিক বেশ সচেতন, আরেকজন বলে যে ভালোই তো, আগে পোলাও খেয়েছো, কোরমা খেয়েছো, আঙ্গুর খেয়েছো, সবটা স্বাদ পেয়েছো, নিজের মল তো কোনো দিন খাও নাই, মলটা একটু খাও, এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। খেয়াল করেন। আর জামাতের এইবার লম্ফজম্ফ নিয়ে আমি আগাম ফোরকাস্ট করেছি, এবং আমি বললাম যে জামাত এইবারের ভোটে জয় হতে পারবে না, সরকার গঠনে আসতে পারবে না। তার কারণটাকে যদি আসে, তাহলে আমার মূল্যায়নে সেটা হবে দ্য অরিজিন অফ লাইফ অন আর্থের মধ্যে লেখক বলতেছিলেন 6টা বানর যদি কন্টিনিউয়াস মিলিয়নস অফ ইয়ার টাইপ করতে থাকে টাইপ সেটারে, তাতে যদি কোনো এক সময় দেখা যায় একটা পার্টিকুলার বানরের কন্টিনিউয়াস টাইপিংয়ের মধ্যে হঠাৎ করে শেক্সপিয়ার একটা সনেট টাইপ হয়ে গেছে কারেক্টলি, তাহলে সেটা হবে কি একটা অ্যাক্সিডেন্ট। জামাত যদি এইবার ক্ষমতায় আসে, তাহলে দ্যাট উইল বি লাইক দ্যাট অ্যান অ্যাক্সিডেন্ট। পরের বার দেখা যাবে তারা কি হয়। এই যে পরের বারের কথাটা আসতে পারে যে আজকে যেহেতু এই অবস্থা 2018-তে যদি 6-7% ভোট হয়, আজকে 68টা আসন, তখন পেয়েছিল 5টা আসন, এখন 68টা এককভাবে জামাত। আপনি কি মনে করেন না তারা স্লোলি এগোচ্ছে? এটার পিছনের কারণটা কি মনে হয় আপনার কাছে? দেখুন, জামাত একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল। তাদের অরিজিনাল আদর্শ কিন্তু মওদুদির আদর্শ, এবং মওদুদি কিন্তু সেই পাক ভারতের আমল থেকে জামাত ইসলাম, মানে যখন অবিভক্ত ভারত তখন থেকে জামাত ইসলাম করছে। সুতরাং জামাত ইসলাম অনেকটা কমিউনিস্ট পার্টির মতো, ওই আমল থেকেই করছে। আওয়ামী লীগও তার পরে জন্ম, বিএনপিও তার পরে জন্ম, কিন্তু এটা একটা সুদীর্ঘ কাল ধরে একটা রাজনৈতিক ধারা, একটা চিন্তা এবং মতাদর্শ ভিত্তিক ধারা। যদিও জামাতের মতাদর্শটা হলো ধর্মভিত্তিক, আর কমিউনিস্টদের মতাদর্শটা হলো ইহলৌকিক। এখন আমাদের মতো অনুন্নত দেশে যখন চারিদিকে হতাশা থাকে, ইগনোরেন্স থাকে, তখন কিন্তু ধর্মীয় মতাদর্শের একটা ন্যাচারাল প্রভাব থাকে মানুষের মনে, ভয়ের এবং কারণে। হ্যাঁ, মানে মনে করে যে আচ্ছা আর কোথাও আমি আশ্রয় পাবো না, সেখানটায় কিন্তু আল্লাহর কাছে আশ্রয় পাবো। পৃথিবীতে ওয়ার্ল্ড ব্যাংক একটা জরিপ করেছিল পৃথিবীব্যাপী গরিবদের মধ্যে, তাদেরকে জিজ্ঞেস করেছিল যে তোমরা গরিবরা কোথায় যাবে শেষ পর্যন্ত? বলছে প্রথম আমরা যাব আত্মীয় স্বজনের কাছে, তারপরে কোথায় যাবে? তারপরে আমরা যাব ঈশ্বরের কাছে, কারণ তখন আর কোথাও আমার যাওয়ার সুযোগ নেই। নেই। আর এনজিওর কাছে কি যাবে না? যে এনজিওর কাছে যাই আমরা কখনো কখনো, কিন্তু তাদের ট্রান্সপারেন্সি নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই। ওকে। এখন জামাত তো ওই বাড়তি সুবিধাটা পাচ্ছে। যত দারিদ্র বাড়বে, যত হতাশা বাড়বে, যত ডানপন্থী রাজনীতিবিদরা দেশের মধ্যে এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে পারবে না, ক্ষুধা মিটাতে পারবে না, চুরি দুর্নীতি করবে, তখন তারা বলবে যে ঈশ্বরের রাজত্ব, আল্লাহর শাসন আমরা কায়েম করব। কিন্তু আল্লাহর শাসন তো আল্লাহ এসে কায়েম করবে না, করবে আল্লাহর বান্দা কাশেম আলী করবে। কাশেম আলী তো আবার যুদ্ধাপরাধীও। জামাতের এইখানটা একটা প্রবলেম রয়ে গেছে, যে মুক্তিযুদ্ধটাকে তারা কেমনে, এই জন্য তারা এইবার ওই যে সনদ টনদ সংবিধান পরিবর্তন, এটা নিয়ে ওরা বেশ মানে সরব ছিল। এবং এই গণভোটটাকে তারা কিন্তু বিএনপির চেয়েও, মানে বিএনপি তো গণভোটে নোট অফ ডিসেন্ট দিয়েছে, জামাত কিন্তু এটাতে দেয়নি। কারণ জামাত এবং এনসিপি মিলে, জামাতের ইন্টারেস্টটা, এনসিপির ইন্টারেস্টটা হয়তো সংস্কার, কিন্তু জামাতের ইন্টারেস্টটা ছিল সংবিধান সংস্কার করে মুক্তিযুদ্ধটা মুছে ফেলা। এখন এইটা তো ওরা পারলো না, এবারও পারলো না। সুতরাং আমি অত মানে হতাশও নই, আতঙ্কিত নই, আনলেস অ্যান্ড আনটিল বিএনপি আবার ওই আওয়ামী লীগের মতো
চুরি দুর্নীতি করে জি, ওই জি। পরিস্থিতি সৃষ্টি না করে। দুজনের কাছে একটাই প্রশ্ন, দুজনের কাছ থেকে নেব। প্রথমে আপনার কাছ থেকে নেই। তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন নো ডাউটলি, বিএনপি ক্ষমতায় এসে গেছে নো ডাউটলি। আমাদের এখন যে ভঙ্গুর অবস্থা দেশের অর্থনীতির, বিশেষ করে দুজন অর্থনীতিবিদের কাছ থেকে জানি, এখান থেকে উঠে আসা তারেক রহমানের জন্য একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অনেকে। আপনার কাছে কি মনে হয়? অবশ্যই এখানে তো কয়েকটা চ্যালেঞ্জ, কতগুলো তো খুব আর্থিক চ্যালেঞ্জ। যেমন ধরেন ব্যাংকগুলো বসে যাবে কিনা, খেলাপি ঋণগুলো উদ্ধার হবে কিনা, যারা ব্যাংক থেকে টাকা নিয়ে বাইরে চলে গেছে তাদের সেই টাকা আমরা আনতে পারবো কিনা। যদি এগুলো না পারি তাহলে আমাদের তো ডেভেলপমেন্ট ফান্ড থাকবে না। ডেভেলপমেন্ট ফান্ড না থাকলে গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট থাকবে না। গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট না থাকলে, ব্যাংক না থাকলে প্রাইভেট ইনভেস্টমেন্ট থাকবে না, গ্রোথ থাকবে না, এমপ্লয়মেন্ট হবে না। সুতরাং আমাদের তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জ হলো সম্পদ বাইরে যেটা চলে গেছে সেটা আনা, ব্যাংকগুলোর মধ্যে একটা শৃঙ্খলা আনা, এবং যারা সম্পত্তিবান তাদের কাছ থেকে সম্পদ সংগ্রহ করে সরকারের এখন তো বেতন দিতে হবে, প্রতিশ্রুতি তো কেউ কম দেয়নি, সুতরাং শেষ সেগুলো রক্ষা মুহূর্তে করতে হবে। সরকারের প্রতিশ্রুতি হ্যাঁ, দিয়ে গেছে। সুতরাং সম্পদ সংগ্রহের চ্যালেঞ্জটাই হলো তারেক সবচেয়ে বড়। রহমানের কাছে জি, আমি সবচেয়ে জায়গাটা বড়। আসবো, আপনার কাছে অবশ্যই বক্তব্য আসবো। আমি একটু ডক্টর বদিউর রহমান আপনার কাছে আসি। যে অর্থনৈতিক চ্যালেঞ্জ, যে টাকা চলে গেছে সেটা নিয়ে আসা, আপনি এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, আগেও আপনি বলেছেন যে অনেক কঠিন কাজ। কতটুকু সম্ভব, কতটুকু পারবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান? পাশাপাশি যে মপতন্ত্রের ইতিহাস সংস্কৃতি আমরা গড়ে দিয়ে গেলাম এই 18 মাসে, সেটি কতটুকু আসলে তিনি কবজায় রাখতে পারবেন? ধন্যবাদ। দুটো অংশ, একটা হইলো টাকা যেটা গেল সেটা আসবে কি না। টাকা তো বড় রাজনৈতিক পরিবার, বিএনপির সাথে জড়িত এরকম পরিবারের কোনো এক সদস্যের টাকা তো ফেরত এনেছে আওয়ামী লীগ আমলে, মনে পড়ে? হ্যাঁ, একটাই ইতিহাস, একটাই, আচ্ছা। এবং অংশটাও খুব অল্প, হ্যাঁ। পরিমাণটা খুব বেশি না। বেশি না, কিন্তু আনছে। এখন এই অর্থনীতির মধ্যে বড় জিনিসটা হবে আমাদের একটা টিআইবি আছে না, কি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দুর্নীতি সূচক প্রকাশ করে। তারা একবার বাংলাদেশকে 5 বার ওই সূচকে এক নম্বর বানায় দিছে। প্রথম করেছে না, 1 নম্বর করেছে না। সে 1 নম্বর করার সময় 4 বার ছিল কিন্তু বাজাদের আমলের, একবার আলীর আমলের ছিল ওই সময়। তাহলে সেটা মনে থাকতে হবে কেমন। আর হাওয়া ভবন কেন্দ্রিক লুটপাট, ঘুষ, দুর্নীতি, এটা কিন্তু মানুষ ভুলে নাই। আমরা প্র্যাকটিক্যালি সেগুলো অনেক কিন্তু গত সময়ের যে দুর্নীতি লুটপাট ছিল, সেটা কি সেগুলো তো সবকিছু ছাড়িয়ে যাওয়ার কথা। আর তো যত টাইম বাড়বে আরও ছাড়বে। তো আপনি কেমন পর্যন্ত বেঁচে থাকলে এরকম তো অঙ্কের বাড়বে। আমি প্রথম চাকরিতে ঢুকছি তো এই যে আমি জীবনে প্রথম 50 টাকা বেতনে চাকরি করেছি, তারপরে ক্লাস 1 জবে ঢুকেছি তো 475 টাকায়। তো এখন ক্লাস 1 জবে কত ঢুকে, এটা এরকম বাড়তে থাকবে, সেটা আলাদা জিনিস। নিজেদের ভিতরে পাসার, অর্থনৈতিক অনিয়ম কতটুক চেক দিতে পারবেন, সেটা একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। পার্টি যেভাবে আগে কিছু বহিষ্কার, কত বহিষ্কার করল না, শৃঙ্খলা মানে নাই। তো এখন যেই খাওয়া দাওয়া শুরু হবে, লুটপাট শুরু হবে, সেটা আপনি চেক দিতে পারবেন কি না, এটার উপর প্রথম দিকে একটা জিনিস নির্ভর করবে। ফার্স্ট অ্যাসিড টেস্ট হয়ে যাবে। আর দ্বিতীয়টা আসবে আপনি ক্যাবিনেট যে করবেন সেখানে কেমন লোক নেবেন। কারণ মন্ত্রী যদি চোর হয়, ডাকাত হয়, হারমাদ হয়, তাহলে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। ব্যুরোক্রেসিকে হ্যান্ডেল করতে হলে আপনি কতটুকু নিউট্রাল থাকবেন। কারণ ব্যুরোক্রেসির দলবাজিটা শুরু হয়েছে বেগম খালেদা জিয়ার আমলে। বঙ্গবন্ধুর সময় তো বাজাতে জন্মই হয় নাই। জিয়ার প্রশাসন ছিল চমৎকার। বাংলাদেশের এই পর্যন্ত যত গভর্নমেন্ট হয়েছে তার মধ্যে একমাত্র জিয়াউর রহমানের প্রশাসনটা এখনও টপিং দ্য লিস্ট। যদিও দুর্নীতি তিনিও কন্ট্রোল করতে পারেন না। তিনি 1980 সালের এপ্রিল মাসের একটা অ্যাকনিক মিটিংয়ে বলছিলেন যে অ্যাটলিস্ট 50% কারাপশন উইল হ্যাভ টু ইরাডিকেটেড অ্যাট ওয়ান্স। তখন সুধাংশু শেখর হালরা আওয়ামী লীগের চিৎকার, তাহলে বাকি 50% কি জায়েজ কিনা। এবং এরকমও বলা হয়তো প্রেসিডেন্ট জিয়া ওয়াজ অনেস্ট, দ্যার ইজ নো ডাউট। এখনও তার বিরুদ্ধে আর্থিক কোনো ইয়ে নাই, বাট হি অ্যালাউড হিজ পিপল টু বি করাপ্ট। এইরকম যদি এবারও ঘটে তাহলে খবর আছে। আর ফেরত না পাচারের অর্থ
ওই যে এক গভর্নর ছিল না, ব্লু আইড বয় অফ আওয়ামী লীগ, তার সময় যে রিজার্ভ চুরি হয়ে গেল, তখন আমি বলছিলাম বাবারে তেল পড়ে গেলে আর কিল পিঠের উপর পড়লে ফেরত এটা আনা ফেরত আনা যায় না, কঠিন, বহু কঠিন আনাটা, জি, এটা কঠিন হবে। মপতন্ত্রের নিয়ন্ত্রণটার কথা বলেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি। মপতন্ত্র নিয়ন্ত্রণ হবে, এই জন্য হবে কারণ বাজাদ অনেক বছর পরে ক্ষমতায় আসলো তো, নিজেদের পার্টিম্যান দিয়ে তারা মপ করাবে না, তাদের টার্গেট থাকবে দেয়ার উইল বি চেঞ্জ অ্যান্ড ব্রেক থ্রু, এবং তারেকের মধ্যে একটা ডাইমেনশনাল চেঞ্জ আসবে। Okay. এই 16-17 বছর বাইরে থাকার পরে আগের সেই সময় তারেক এখন আর থাকবে না, একদম ডিফারেন্ট হবে, একেবারে চেঞ্জ হবে। জি, আমরা তো আশা করি এম এম আকাশ, আপনি কি মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মপতন্ত্র নিয়ন্ত্রণ করতে পারবেন তারেক রহমান? দেখুন, অর্থনীতিতে কতগুলো শ্রেণীর কর্তৃত্ব থাকে। যেমন ধরেন আমাদের দেশে যারা ধনবান বুর্জোয়া শ্রেণী, তাদের মধ্যে দুটো অংশ আছে, একটা একটু লুটপাট করে বড় হয়েছে এবং লুটপাট তারা অব্যাহত রাখতে চায়, ওকে, আর আরেকটা অংশ আছে সৎ, তারা প্রোডাক্টিভলি ক্যাপিটালিজম ডেভেলপ করতে চায়। আমাদের মধ্যে এনজিও অন্যান্য মিলিয়ে একটা শক্তি আছে যাদের এক পা বিদেশে এক পা দেশে, দ্বৈত নাগরিক, এবং যারা আমেরিকা সঙ্গে একটা বন্ধুত্ব করে চলতে চায়, কেউ আছে ভারতের সঙ্গে বন্ধুত্ব করে চলতে চায়, কেউ আছে চীনের সঙ্গে বন্ধু, মানে বিদেশের সঙ্গে বন্ধু, বিদেশের বন্ধু আমাদের দেশে আছে। আচ্ছা, আমাদের দেশে আছে মানে ব্যবসায়ীদের কথা বললাম, রাজনীতিবিদদের মধ্যেও এই লুটপাট এবং বিদেশের বন্ধু আছে, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেও লুটপাট এবং বিদেশের বন্ধু আছে। জি, এখন এই লুটপাট এবং বিদেশের বন্ধুরা রাজনীতি, ব্যবসায়ী এবং রাজনীতি, ব্যবসায়ী Bureaucracy, এবং আমলা, অ্যাডমিনিস্ট্রেশন, ওকে, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে যেই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটাকে কাঠামো থেকে বার করতে না পারলে নিয়ন্ত্রণ করা খুব কঠিন, মানে আপনি তো সিস্টেম চেঞ্জ করতে হবে, একদম পরিষ্কার। তারপর সেটা আমরা না আশা করা করব, পর্যন্ত হ্যাঁ, আপনি তো সিস্টেম তারেককে হয়তো রাতারাতি বসিয়ে, চেঞ্জ করা যাবে না, তারেককে সরিয়ে হাসিনাকে বসান, হাসিনাকে যাকেই সরিয়ে বসান। তারেককে বসান, এটা দূর করা যাবে না। সিস্টেমটা রাতারাতি পরিবর্তন করা হয়তো যাবে না, কিন্তু যেটা বদিউর রহমান বললেন যে আগের তারেক রহমান এখনকার তারেক রহমান এক নয়, আমরা দেখি, আশা রাখতে চাই, আশা করতে আমরা চাই। মন্ত্রিসভাটা জি, দেখি না, অবশ্যই আমরা আর অপেক্ষায় থাকি, আমরা আশা মন্ত্রিসভার করব। একটা খালি পয়েন্ট বলবো, এম এম আকাশ, আমার একদম সময় শেষ, এইটা ডক্টর বদিউর just রহমান বলবি, জি, মন্ত্রিসভার সদস্যরা তাদের সম্পত্তির হিসাবটা শুরুতেই বলে দেবে। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস কেমন হলো ভোট যুদ্ধ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল থেকে বিদায় নিচ্ছি। এই ছিল এখনকার মতো, ডিবিসির সঙ্গে থাকবেন।